স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগের সাথে রয়েছি আমি ঝুমুর বাড়ি। 2 দিনের সফরে ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এখন ঢাকায় রয়েছেন। আজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে লু বলেছেন, নির্বাচন ঘিরে ঢাকা ওয়াশিংটন সম্পর্কের টেনশন তৈরি হলেও এখন সময় সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেওয়ার। বিস্তারিত জানবো প্রতিবেদনে। 3 দিনের সফরে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। স্বভাবসুলভ হাসি ছিল তার মুখে, তবে এবার আর নির্বাচনের আগের মতো কড়া বার্তা নিয়ে নয়, সহযোগিতার কথা বলতেই তার আগমন। প্রায় 40 মিনিট ধরে আলাপ চলে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আর লুর মধ্যে। আলাপ শেষে লিখিত বক্তব্যে লু বলেন, সম্পর্কের টানাপোড়েন থাকতেই পারে, তবে তা আর সামনে আনতে চায় না যুক্তরাষ্ট্র। I visited Bangladesh these last 2 days in order to try to rebuild the trust. দুই দেশের জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতেই আমার এই সফর। গত বছর আমাদের মধ্যে অনেক অস্বস্তি ছিল। আমরা চেষ্টা করেছি যেন একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয়। আমরা সামনের দিকে তাকাতে চাই, পেছনের দিকে নয়। Worked very hard to promote. হাসান মাহমুদ জানান, মূলত বিনিয়োগ আর ব্যবসা বৃদ্ধি আলোচনার কেন্দ্রে ছিল। নির্বাচন নিয়ে কোনো আলাপই হয়নি বৈঠকে। উভয় পক্ষ আলোচনা করেছি যে অতীতে কি ঘটেছে সেগুলো আমরা দেখতে চাই না, আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই। বিভিন্ন দেশের নানা কনসার্ন থাকে, তারা তাদের কনসার্নগুলো ব্যক্ত করেছিল। দেশে অত্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। তারা আমাদের সম্পর্ককে বিস্তৃত, গভীর করতে চায়, আমরাও করতে চাই, এবং সেই লক্ষ্য নিয়ে এই সফরে তিনি এসেছেন। লু ভারত, শ্রীলঙ্কা হয়ে ঢাকা এসেছেন মঙ্গলবার। এরপর সুধী সমাজের সাথে বৈঠক ছাড়াও জলবায়ু আর বাণিজ্য বিষয়ক কর্তা ব্যক্তিদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা। দর্শক, প্রতিবেদন দেখছিলাম আর বিস্তারিত কথা বলতে চাই এই প্রসঙ্গেই। আমাদের সাথে ফরিদ হোসেন, সম্পাদক ইউএনবি, এবং ডক্টর মোস্তফা সরোয়ার, এমিরেটস অধ্যাপক, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স, যুক্ত আছেন। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ফরিদ হোসেন, ডোনাল্ড লু নির্বাচনের আগেও এসেছেন, নির্বাচনের পরেও এসেছেন। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে অস্বস্তির জায়গা, সেটি ডোনাল্ড লুর সফর দিয়ে একেবারে স্পষ্ট হয়েছিল, এবং বলা চলে যে নির্বাচনের পর বাইডেনের চিঠি এবং তারপর সেই চিঠির পর তার এই সফর একেবারেই অস্বস্তি কাটিয়ে দিল। এই যে টেনশন, নির্বাচন কি আসলে তাহলে তারা মেনে নিল? আসলে কি আগ্রহটা শুধু নির্বাচনই ছিল, নাকি অন্য কোনো কিছু ছিল? ধন্যবাদ আপনাকে। আপনারা এই খবরের মধ্যে যেটা বলেছেন যে এটা হচ্ছে ডোনাল্ড লুর 7 জানুয়ারি নির্বাচনের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নতুন সরকার গঠন করেছেন, এবং একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে যে পরপর 3 বার তিনি তার সরকার গঠন করেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। তারপরে এটাই তার প্রথম সফর। এর আগেও 2জন মার্কিন কর্মকর্তা এসেছিলেন, কিন্তু ডোনাল্ড লুর এটা প্রথম। এবং নিঃসন্দেহে এই সফরের সময় আমরা আগে যেটা দেখেছি 7 জানুয়ারি নির্বাচনের আগে এবং এখন যেটা দেখতে পাচ্ছি, সেটা তার কথাবার্তার মধ্যে একটা মেজাজের পার্থক্য তৈরি হয়েছে। এবার অনেকটাই হচ্ছে গিয়ে, আমরা যদি ইংরেজিতে শব্দটা বলি, একটু কনসিলিয়েটরি। এখন এবার এর আগে, নির্বাচনের আগে যখন এসছেন এরা, তখন একটা খবরদারি করার মেজাজ ছিল যে তুমি এটা করো, তুমি ওটা করো, তোমার নির্বাচন এমন করতে হবে, এমন করতে হবে, এটা না হলে আবার ব্লিংকেন যেটা আগেই একটা ভিসা নীতি মানে ঘোষণা করে দিয়েছিল, তার মানে একটা প্রচন্ড চাপ তৈরি করেছিল। এবং ডোনাল্ড নিজেও বলেছেন তার কথায় যে আমরা খুব হার্ড, উই ওয়েন্ট ভেরি হার্ড অন ইলেকশন অ্যান্ড এই কথাগুলোতে আমরা খুব বেশি চাপাচাপি করেছি, এটা তিনি নিজেও স্বীকার করেছেন। এখন তারা যেটা বুঝতে পেরেছেন, যেটা আমরা 7 জানুয়ারি নির্বাচনের পর 8ই জানুয়ারি তারা স্টেট ডিপার্টমেন্ট যেই বিবৃতিটা দিয়েছিলেন, যে সেখানেও তারা নির্বাচন সম্পর্কে তাদের কথা তারা বলেছেন, কিন্তু মূল কথাটা ছিল যে আমরা সামনে এগিয়ে যেতে চাই আমাদের 2 দেশের সম্পর্কে। এবং তারা এখন যেটা করেছে, যে আমার কাছে মনে হয়েছে যে তারা মেজাজ ছিল যে তারা সুন্দরম করেছে, মেজাজের মধ্যে একটা সহযোগিতার কথা বলছে, এবং আচ্ছা যা হয়েছে তা ভুলে যাও, এই ধরনের কথা বলছে। শুধু তাই না, তারা তাদের কতগুলো লক্ষ্য তো এখানে আছে, সেই লক্ষ্যের দিকে তারা এগোতে চায়। সেই লক্ষ্যটা হচ্ছে যে তারা এখানে দেখেছে যে যেই জিনিসগুলো বললে পরে বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনগণ এখন তাদেরকে গ্রহণযোগ্য মানে মনে করবে, বা তাদের কাছে
যেটা গ্রহণযোগ্য হবে। সেখানে তারা এখন জলবায়ু ব্যাপারটা সামনে নিয়ে আসছে, তারা ব্যবসা বাণিজ্যের ব্যাপারটা নিয়ে আসছে সামনে, তারা ইনভেস্টমেন্টের ব্যাপারটা সামনে নিয়ে আসছে। এই এই জিনিসগুলোকে তারা এগুলো তো আসলে কমন ইন্টারেস্টের একটা জায়গা, কিন্তু নির্বাচনের আগে তাদের যে অ্যাটিটিউড ছিল, অর্থাৎ তারা, আপনি যেটা বলছেন যে আমাদেরকে এক ধরনের খবরদারি বা চাপের মধ্যে রাখা, নির্বাচন পরবর্তী সময়ে এসে সেই চাপটা উবে গেল, কিন্তু তাহলে নির্বাচন কি কোনো হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করেছিল কিনা? নির্বাচনকে এটা নিয়ে এখন দেখুন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এটা কিছু নতুন না, তার এই ধরনের ইতিহাস আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। এবং যারা বাংলাদেশে সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ভূমিকার কারণে অনেক উৎসাহিত ছিল, তারা তাদের আমরা এই পড়ে গেল সরকার এরকম একটা অবস্থার মধ্যে এসেছিল, এবং তারা মনে করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে করে তারা সফল হবে। তারা খুব হতাশ হয়েছে। তাদের হতাশাটা হচ্ছে যে তারাও নিজেরাও বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম অবস্থাটা আগেও করেছে, এখনো পড়ে, আর সামনেও হয়তো পড়বে, যে গাছে উঠিয়ে দিয়ে তারপরে তারা মইটা সরিয়ে নাও, এই ধরনের একটা অবস্থা। আর সেই দিক থেকে তাদের মধ্যে একটা হতাশা আছে। এই জন্য দেখবেন একটা কথা, যে তারাও বুঝতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র যে ওদের যে মূল লক্ষ্যটা সেটা ইন্দো প্যাসিফিক, এখানে একটা ব্যাপার আছে, জিও পলিটিক্স আছে, সেই জায়গাটার মধ্যে এখনো তারা আছে। এবং এই সফরের মধ্যে সেটাও তারা বারবার করে বলেছে, প্রসপারাস ইন্দো প্যাসিফিক, ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক, যেখানে চায়নাকে তারা মাথায় রেখেছে। কিন্তু এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে তারা নিজেরা স্বীকার করে নিচ্ছে যে আমরা একটা সম্পর্কের মধ্যে একটা ক্ষতি করে ফেলেছিলাম, সম্পর্কের একটা ভাঙচুরের মতো করা। এই জন্য তারা বলতেছে আমরা রিবিল্ড করতে চাই, পুনর্গঠন করতে চাই এই সম্পর্কটা। আর এই শব্দগুলো ডিপ্লোম্যাটিক্যালি যে রিবিল্ডিং, এটা একটা মানে বড় ধরনের ইঙ্গিত। এবং আস্থার রিবিল্ড, আমরা কোনো এক সময়ে দশক 10 বছর 15 বছর আগে আমরা শুনতাম যে প্রতিবেশীর সাথে সম্পর্ক আস্থার রিবিল্ড করতে হবে। সেই শব্দটির আমরা পুনরায় আবার শুনতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কর আস্থার পুনরুদ্ধার করতে হবে। তাহলে নির্বাচন একটি যদি হাতিয়ার হয়ে থাকে, নির্বাচন পরবর্তী সময়ে সেই রিবিল্ড করার সফরেই এখন ডোনাল্ড ট্রাম্প ঢাকায় রয়েছেন। মোস্তফা সরোয়ার, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের সময় 3টি কথা তারা বলতেন, একটি হচ্ছে নিরপেক্ষ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক। আজকের তার বক্তব্যের মধ্যে আমরা দেখলাম অংশগ্রহণমূলক শব্দটি নেই, নিরপেক্ষ, স্বচ্ছ, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা তারা বলেছেন, এবং তাদের যত যেই হার্ড ওয়ার্ক সব কিছুই ছিল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ক্ষেত্রে। কিন্তু ইলেকশনের আগে আমরা দেখেছিলাম পার্টিসিপেটরি ইলেকশনের ক্ষেত্রে কথা বলেছে। তাহলে গণতন্ত্রের ক্ষেত্রে পার্টিসিপেটরি ইলেকশনকে তারা কতখানি গুরুত্ব দেয় বলে আপনি মনে করেন? আমি মনে করি যে কোনো একটা বড় রাষ্ট্র যারা খুব স্ট্যাবলিশড কান্ট্রি, তাদের ফরেন পলিসিটা পুরো তাদের নিজের স্বার্থে, এর বাইরে তাদের কোনো কিছু নাই। ওই যে থিওরি, খুব আইডিয়ালিজম, হ্যাঁ, এগুলো যেখানে যখন অ্যাপ্লাই করা যায় তখন তারা সেটা অ্যাপ্লাই করে। কিন্তু ডোনাল্ডোর বক্তব্যের মধ্যে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এবং আগেও আমি দেখেছি যে নির্বাচনের পরে, 7ই জানুয়ারি নির্বাচনের পরে ওনারা কিন্তু কখনো বলেননি যে দে অ্যাকসেপ্টেড দিস ইলেকশন, কিন্তু ওনারা বলেছেন দে গোনা মুভ ফরওয়ার্ড। তার অর্থ নির্বাচন সম্পর্কে তাদের কোনো কথা আর বলবে না, তারা এটা অ্যাকসেপ্ট করলো না রিজেক্ট করলো এটা সম্পর্কে আর কোনো কথা তারা বলতে চাচ্ছে না। কিন্তু আগে তো এটা কখনোই ওরা অ্যাকসেপ্ট করেনি, কিন্তু দে ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড। তার অর্থটা কি? ওই যে নিজের স্বার্থ ছাড়া কোনো দ্বিতীয় ব্যাপার নেই, গণতন্ত্র, মানবাধিকার। যেমন ধরুন আপনি মানবাধিকারের কথা বলেন, আপনি একদম সরাসরি বর্তমানে যে দুটো ঘটনা ঘটছে, আমাদের ঘটনা এবং গাজাতে যে ঘটনা ঘটছে, সেখানে কোথায় মানবাধিকার? সেখানে তো মানবাধিকার তো দূরের কথা, সেখানে তো গণহত্যা চলছে এবং তার অস্ত্র সাপ্লাই দিচ্ছে মানবাধিকার প্রসঙ্গে আমরা একটু পরে আলোচনা করতে চাই। তার আগে আসলে আপনি যেটি বলছেন যে যখন যেটি প্রয়োজন সেইভাবে তারা তাদের পররাষ্ট্র নীতিকে উপস্থাপন করে থাকে। আমি এখানে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক আলোচনাই যদি করি, যে লুর আগের সফর আর এবারের সফর, এখানে তিনি যথেষ্ট নমনীয়, তাদের ভাষা যথেষ্ট নমনীয়, একই হাসি রয়েছে লুর মুখে, আগেও যে হাসি দিয়েছিলেন
তিনি, এবারও সেই হাসিই দিয়েছেন, কিন্তু ভাষা যথেষ্ট নমনীয়। তাহলে নির্বাচনকে যতই মুখে না বলুক যে তারা গ্রহণ করে নেননি, সামনে এগোতে চান, আর সেখানে পার্টিসিপেটরি ইলেকশনে আসলে কতখানি গুরুত্বপূর্ণ ছিল তাদের কাছে, নাকি এটি একটি ব্যবহার করার জন্যই ভাষা ছিল? এখন মানে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ওটা অনেকটা গুরুত্বপূর্ণ তাদের ছিল না। যদি হয়ে যেত তাহলে হয়তো তারা অন্যভাবে দেখতো। হয়নি মানে দুটো অল্টারনেটিভ। হয়ে যেত যদি পার্টিসিপেটরি নির্বাচন হতো তাহলে তাদের চেহারা অন্যরকম হতো, আবার হয়নি এখন চেহারা আবার আরেক রকম। কিন্তু ওভারঅল যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুভিং ফরওয়ার্ড, তারা চাচ্ছে যে সামনে, এটা আমরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন আমি অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, ভাইস চ্যান্সেলর ছিলাম, রিজিওনাল ট্রানজিট অথরিটির কমিশনার ছিলাম, আমাদের এটা একটা ল্যাঙ্গুয়েজ, মুভিং ফরওয়ার্ড। যখন আমরা পিছনটা না করে বরং সামনে যত ভালো কাজ করা যায় একত্রে, এবং সেখানে যেমন ট্রেড, ইনভেস্টমেন্ট এগুলো চলে আসছে, এবং বিশেষ করে জিওপলিটিক্যাল যেটা, যে গ্লোবাল সিচুয়েশনটা, যে এশিয়া প্যাসিফিকের যে গুরুত্ব রয়েছে এবং বাংলাদেশের গুরুত্ব রয়েছে, সেগুলোই এটাকে মানে এটা ওনারা মুভিং ফরওয়ার্ড করছেন। তার অর্থ যে যে এই বর্তমানের যে সরকার, আমি বলবো ডিফ্যাক্টো দে অ্যাকসেপ্টেড হোল হার্টেড, আমি বলবো ডিফ্যাক্টো হোল হার্টেড। এবং তার অর্থ যে ভবিষ্যতে যে আমরা অন্য কোনো কিছু দেখব, আমার তা মনে হচ্ছে না। এটা কিন্তু আমি অতীতেও আপনাদের চ্যানেলে বলেছি যে কোনো একটা বড় শক্তির সবচেয়ে বড় জিনিস হলো তার নিজের স্বার্থ। সেই নিজের স্বার্থ যেখানে যেটা আছে সেটা সারা করবে, সেটা সে করবে। আমি যদি একেবারে লুর কথার ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করি, তাহলে তিনি বলেছেন যে আমরা আজ মন্ত্রীর সাথে কথা বলেছি আমাদের সম্পর্ক কঠিন জায়গাগুলো নিয়ে, যেখানে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন র্যাবের উপর নিষেধাজ্ঞা, অর্থাৎ এই রকম বিষয়গুলো, যেই কঠিন জায়গাগুলো অর্থাৎ দ্বন্দ্বের যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোকে নিয়ে আলোচনা করে পথকে আরো সুগম করে তোলা। সেই প্রসঙ্গে কথা বলবো।